আমি কি সত্যি রূপকথার দেশে এসে পড়লাম নাকি? কথা বলা সোনার হাড়ি, সে আবার কি জিনিস? আমি তো তোমাদের সাহায্য করতে চাই। ওদের কাছ থেকে হাঁড়ি ফিরিয়ে আনা খুব কঠিন। এই হাড়ি আমাদের অনেকগুলো সোনার মোহর দে। আমি যে এক কথা বলা সোনার হাঁড়ি। ওগো, সাত সকালে এভাবে মাথায় হাত দিয়ে কি এত চিন্তা করছো তুমি? কি হয়েছে তোমার? কিভাবে শান্ত হই বলো? হঠাৎ এমন ভারী বৃষ্টি নামলো যে মাঠের সব ফসল তলিয়ে গেল। মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে চাষ করেছিলাম, এখন সেই টাকা কিভাবে শোধ দেব? অত ভেবো না তো, শরীরটা খারাপ করবে। বিপদ তো আর বলে কয়ে আসে না, তুমি নিজেকে একটু সামলাও। নিজেকে সামলে আর কি হবে? তোমাদের অন্ন কিভাবে জোগাড় করব এখন, তাই তো বুঝতে পারছি না। সব স্বপ্নই হঠাৎ বৃষ্টির জলে ধুয়ে মুছে গেল। কবিতা, বাবা, দুশ্চিন্তা করে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে বলো? তুমি তো আমাদের বলো বিপদের সময় ধৈর্য ধরতে হয়। মারে, পেটে যখন খিদে থাকে আর মাথায় দেনার বোঝা থাকে, তখন এসব কথা বড়ই অর্থহীন মনে হয়। গরিবের ধৈর্য ছাড়া আর কোনো উপায় তো নেই। এখন ওসব কথা বাদ দাও তো, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, ওপরওয়ালা চাইলে সব আবার ঠিক হয়ে যাবে। আকাশ এখন পরিষ্কার, রোদ ঝলমল করছে। গ্রামের বটতলার নিচে গ্রামের মোড়ল বসে আছেন। পাশে হরি, যোগু আর কানাই দাঁড়িয়ে আছে। কানাইয়ের চোখে মুখে এখনো চিন্তার ছাপ। দেখুন মোড়ল মশাই, আকাশ এখন কি পরিষ্কার, অথচ এই বর্ষা আমাদের সব কেড়ে নিল। হঠাৎ এমন বৃষ্টিতে মাঠের ফসল সব পচে গেল। এখন আমাদের কি হবে? ঠিক বলেছিস কানাই, শুধু তোর একার নয়, এই অকাল বর্ষায় আমারও তো অনেক ক্ষতি হয়েছে। গ্রামের সবার ঘরে এখন হাহাকার। প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই। আমি তো আগেই বলেছিলাম, বর্ষা শুরু হওয়ার আগে এই ঢালু গ্রাম ছেড়ে আমাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত। এখানে থাকলে তো প্রতিবার এমন বন্যায় সব ভেসে যাবে। তার চেয়ে পালানোই ভালো। চুপ কর হরি, তুই তো কোথায় কি বলতে হয় তার কিছুই জানিস না। তোর মতো স্বার্থপরকে এই গ্রামে থাকতে দেওয়ায় আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি ভুল কি বললাম? নিজের যান বাঁচানো কি অপরাধ? গ্রাম ডুবে গেলে আমরা সবাই তো মরবো, তখন এই বুলি দিয়ে কি হবে? গ্রামের বিপদে তুই পালানোর কথা বলছিস? ধিক্কার জানাই তোকে। বিপদ দেখে যে নিজের গ্রাম ছাড়ে সে কখনো আসল মানুষ হতে পারে না। শান্ত হন মোড়ল মশাই, হরিদা তো সবসময় আজে বাজে কথাই বলে। এখন এই বিপদে আমাদের পথ দেখান, পেটে তো খিদের জ্বালা। শোনো সবাই, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে পেট চলবে না। যেভাবে পারো কাঁচ খুঁজে অন্যের জোগাড় করো। আলসেমি করলেই বিপদ আরো বাড়বে। কিরে কানাই, ঘরে আছিস? বলে ও কানাই, দফা রফা করতে এলাম, বাইরে আয়। বড় শখ করে টাকা নিয়েছিলি, এখন দেখা দেওয়ার নাম নেই। বাবা বাড়িতে নেই মহাজন কাকা। বৃষ্টির জলে এমনিতেই সব শেষ হয়ে গেছে, কোনো কাজও নেই। কাজ নেই তো কি করবে? টই টই করে ঘুরে বেড়াবে? আমার থেকে যে টাকা নিয়েছিল সে খেয়াল নেই? আজ টাকা দিতে গেল না কেন? মহাজন সাহেব, বৃষ্টির জন্য মাঠের সব ফসল ডুবে গেছে, বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। সেটা নিয়েই উনি মোড়ল মশাইয়ের কাছে গেছেন পরামর্শ করতে। ফসল নষ্ট হয়েছে না ছাই, ওসব আমি বুঝবো না। আমার টাকা আমায় ফেরত দিতেই হবে, নইলে তোমাদের এই ভিটে মাটি আমি দখল করে নেব। একটু দয়া করেন মহাজন সাহেব, এখন মালার বাবা টাকা কোথায় পাবে? আমাদের ওপর দয়া না করলে আমরা সপরিবারে পথে বসবো। কেন? গেছে তো মোড়ল মশাইয়ের কাছে, তার থেকে নিয়ে আমায় দিতে পারে না? 10 দিন সময় দিলাম, এর মধ্যে টাকা না দিলে আজীবনের জন্য এই ভিটে আমি নিয়ে নেব। ও কবিতা, একবার বাইরে এসো তো, দেখো আমি কি এনেছি। হাঁড়িটা নিয়ে আসো। কি হয়েছে যে ওভাবে চিৎকার করছো? একটু শান্তি মতো বসারও কি জো নেই আমার?
তুমি এত রাগ করে আছো কেন বলো তো? সারাদিন বাইরে হাড় ভাঙা খাটুনি খেটে এলাম। আমি তো ভালো কিছু এনেছি, অন্তত একবার দেখবে তো। রাখবো না? ঘরে এক মুঠো চাল ডাল নেই, সকাল থেকে কারো পেটে এক দানা খাবার পড়েনি। খিদের জ্বালায় মাথা ঠিক থাকে নাকি মানুষের? এই নাও চাল, ঝটপট রান্না বসাও। আজ অন্তত কাউকে না খেয়ে থাকতে হবে না। আমি থাকতে তোমাদের উপোস করতে দেব না। চাল কোথায় পেলে তুমি? বাজারই তো বসে না বর্ষার পর থেকে। নিশ্চয়ই আবার কারো থেকে টাকা ধার করেছো। ধার করিনি গো, মোড়ল মশাইয়ের গুদাম ঘরের আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি, তাই তিনি খুশি হয়ে পারিশ্রমিক হিসেবে এই চালটুকু দিয়েছেন। চাল তো এনেছো, তা তরকারি কোথায়? শুধু চাল কি চিবিয়ে খাবো? মাছ সবজি ছাড়া শুকনো ভাত মুখে রুচবে কারো? কেন রুচবে না? অমনি শুধু নুন দিয়ে চাল রান্না করো। বিপদের দিন, এখন যা আছে তাই খেয়ে তো প্রাণ বাঁচাতে হবে। সংসারের আর কোনো খেয়াল আছে তোমার? নাকি শুধু ভাত খেয়েই দিন কেটে যাবে? ভিটের দুশ্চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে। কেন, আবার কি হয়েছে? মহাজন কি আজ বাড়িতে এসেছিল? বলো তো সে কি বলেছে? হ্যাঁ, মহাজন এসে খুব কথা শুনিয়ে গেছে। বলে গেছে 10 দিনের মধ্যে টাকা না দিলে আমাদের এই ভিটে মাটি সব কেড়ে নেবে। গ্রামের এই বিপদের দিনে মহাজন যে কি করবে না তার কোনো ঠিক নেই। এখন কি করে কি করব, মাথায় কিছুই খেলছে না। টাকা ফেরত দিতে পারবে না, তবে নিয়েছিলে কেন? এখন এই ভিটে ছাড়া হলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই। ওসব বাদ দাও তো এখন। এদিকে চাল ভর্তি হাড়ি মাটিতে ফেলে দেয়। যেখানে আমার মেয়ে বাড়ি নেই সেখানে ভাত রান্না করে আর কারো খাওয়ারও প্রয়োজন নেই। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। কানাই হন্যে হয়ে মালাকে খুঁজছে আর চিৎকার করে ডাকছে। মালা, আরে ওরে মালা, কোথায় গেলি মা? সন্ধে হয়ে এলো, চারিদিকে অন্ধকার, এখনো কেন ফিরছিস না? কি হয়েছে কানাইদা? এভাবে কার নাম ধরে চিৎকার করছো? কি খুঁজছো এই অন্ধকারের মধ্যে? মহেশ ভাই, আমার মালা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি? আজকালকার দিনকাল যা খারাপ, মেয়েটা একা কোথায় গেল? আকাশের অবস্থাও ভালো না, হুট করে কখন আবার বৃষ্টি নামে। করব বুঝতে পারছি না মহেশ, আমায় একটু সাহায্য কর ভাই। মালাকে ছাড়া আমি বাড়ি ফিরবো না। তুমি একদম চিন্তা করো না কানাইদা, আমি আছি তো। একটু দাঁড়াও, আমি গরুগুলো বাড়িতে রেখে আসি, তারপর দুজন মিলে খুঁজবো। ঘুঘু, তুমি এই অন্ধকারে একা বসে কাঁদছো কেন? এ কি, একটা ব্যাঙ কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি তো কোনোদিনও ব্যাঙকে কথা বলতে দেখিনি। অবাক হয়েও না বন্ধু, আমি কোনো সাধারণ ব্যাঙ নই। আমি হলাম রূপকথার দেশের রূপ ব্যাঙ। আমরা মানুষের বিপদে তাদের সাহায্য করি। বলো তো, তোমার মন খারাপ কেন? সব কষ্ট দূর করে দিতে পারি। ও মা, আমি কি সত্যি রূপকথার দেশে এসে পড়লাম নাকি? একটু আগে ব্যাঙ কথা বলছিল, এখন আবার হাঁড়িও কথা বলছে। তুমি রূপকথার দেশে আসোনি মালা, আমরাই রূপকথার দেশ থেকে তোমার কাছে এসেছি। তুমি খুব ভাগ্যবতী যে আমাদের দেখা পেয়েছো। তোমার রক্ত পড়া আগে আমি বন্ধ করি। এ কি, আমার ব্যথা একদম সেরে গেল। তুমি কি জাদু জানো নাকি? তুমি কি সত্যি সব পারো? হ্যাঁ মালা, আমি সব পারি। আমি মানুষের অভাব দূর করতে পারি। বলো বলো, তোমার কি চাই? তবে কি তুমি আমাদের অভাব দূর করতে পারবে? বাবার দেনা শোধ করে আমাদের সুখে রাখতে পারবে? অবশ্যই পারবো, তবে তার জন্য তোমাকে আমার সাথে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আমি তোমার সাথেই থাকতে চাই। ঠিক আছে, তবে চলো আমার সাথে, দেখি তুমি কেমন জাদুর হাড়ি।
কানাইদা, অনেক তো খুঁজলাম বনের এ মাথা ও মাথা, কিন্তু মালা তো কোনো দেখা পেলাম না। রাত বাড়ছে, এখন কি করা যায় বলো তো? কি হবে রে মহেশ, মেয়েটা একাই অন্ধকার জঙ্গলে কোথায় গেল? ওর যদি কোনো বিপদ হয়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তুমি বরং এখন মোড়ল মশাইয়ের কাছে যাও, গিয়ে ঢেরা পিটানোর ব্যবস্থা করো। সারা গ্রামের মানুষ খুঁজলে নিশ্চয়ই ওকে পাওয়া যাবে। ঠিক বলেছিস ভাই, এভাবে হয়তো হবে না। আমি তবে মোড়ল মশাইয়ের বাড়িতে যাই, দেখা যাক তিনি কি বলেন। তুই তবে এবার বাড়ি যা মহেশ। মহেশ চলে যেতেই এমন সময় বনের ঝোপঝাড়ের ভেতর থেকে কাউকে বেরিয়ে আসতে দেখে কানাই থমকে দাঁড়ায়। ওই অন্ধকারে ওটা কি রে? কে ওখানে? জঙ্গল থেকে কে বেরিয়ে আসছে? বাবা, আমি মালা। ভয় পেও না বাবা, আমি ফিরে এসেছি। দেখো, আমি একা নই, আমার সাথে আরো একজন আছে। ওরে মা আমার, তুই এই গহীন জঙ্গল থেকে কোত্থেকে এলি? তোর জন্য যে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম। ওসব অনেক কথা বাবা, চলো আগে বাড়ি যাই, বাড়িতে গিয়ে সব বলবো। ঠিক আছে মা, তুই যখন ফিরছিস তখন আর ভয় কি, চল চল বাড়ির দিকে যাই। কিন্তু মা, তোর হাতে ওটা কি? ওভাবে সোনার মতো চকমক করছে কেন? বাবা, এটা একটা কথা বলা সোনার হাঁড়ি। এ আমাদের সব দুঃখ দূর করে দেবে, আমাদের অনেক সাহায্য করবে। কথা বলা সোনার হাঁড়ি? এসব তুই কি বলছিস মা? জঙ্গলের ভিতর এমন আজব জিনিস তুই কোথায় পেলি? সব বলবো বাবা, তোমাকে তো বললাম বাড়িতে গিয়ে সব বুঝিয়ে বলবো। এখন চলো, মা নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। কি বলছিস রে মালা? এই হাড়িটা আমাদের সব দেবে? সত্যি কি আমাদের এই অভাব অনটন দূর করতে পারবে ও? হ্যাঁ মা, বিশ্বাস না হলে একবার পরীক্ষা করেই দেখো না। তোমার এখন কি খেতে ইচ্ছে করছে বলো, হাড়ি ঠিক তাই এনে দেবে। তোর মায়ের পেটে আজ বড্ড খিদে লেগেছে রে মা। এক কাজ কর, হাঁড়িকে বল তোর মায়ের জন্য এক থালা পোলাও কোরমা এনে দিতে। ঠিক বলেছো বাবা, এই যে কথা বলা সোনার হাড়ি, আমার মায়ের খুব খিদে পেয়েছে। তুমি এক থালা ভর্তি গরম পোলাও আর কোরমা এনে দাও তো। ঠিক আছে বন্ধু মালা, তুমি যখন চেয়েছো তখন আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও তোমাদের জন্য সুস্বাদু গরম খাবার। এ কি দেখছি, চোখের সামনে এভাবে খাবার চলে এলো? আমি কি স্বপ্ন দেখছি নাকি? নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করার দরকার নেই কবিতা, এখন চটপট খেয়ে নাও। পেটে খাবার পড়লে এমনিতেই সব বিশ্বাস হবে। তবে একটা কথা মনে রেখো, তুমি তো আবার বড্ড পেট পাতলা মানুষ, কাউকে আবার এসব কিছু বলতে যেও না। জানাজানি হলে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। রাখো তো তোমার ওসব দুশ্চিন্তা। এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে যে আর থাকা যাচ্ছে না। এসো আগে সবাই মিলে এই রাজকীয় খাবার খেয়ে পেট ভরাই। ও কানাইয়ের বউ, তোমাদের দিনকাল এখন কেমন যাচ্ছে গো? গ্রামের যা অবস্থা, বর্ষার শুরুতেই মাঠে সব ফসল ডুবে গেল, পরে যে কি হবে কে জানে। ঠিক বলেছ মিনতি দি, সবার ঘরেই এখন অভাবের হাহাকার। ঘরে একদানা চাল নেই, পেটে জল ছাড়া আর কিছুই পড়ছে না। অনেকেই শুনছি গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। ফসল যখন নষ্টই হয়ে গেল তখন আর থেকে কি হবে? আমার স্বামীও শহরে কাজ করেন, বেশি মন্দ দেখলে আমিও শহরে চলে যাব। তোরা কি করবি? আমরা বাপু গরিব মানুষ, স্বামীর ভিটে মাটি ছেড়ে আর কোথায় যাব? কপালে যা আছে হবে, আমরা এই গ্রামেই থাকবো। কি গো, এই তোমরা দুজনে মিলে এত কিসের গল্প করছো শুনি? সংসারের অভাবের গল্প নাকি অন্য কিছু? গ্রামের বর্তমান অবস্থার কথাই বলছি রে হরি। বড্ড দুর্দিন চলছে আমাদের মতো সাধারণ মানুষের। কথা বলার আর মানুষ পাওনি মিনতি দি? কানাইদার তো সব ফসলই ডুবে গেছে। মহাজন তো 10 দিনের সময় দিয়েছে। এই টাকা না দিলে ভিটে মাটি কেড়ে নেবে, তুমি জানো না কবিতা দি?
সবই জানি হরিদা, কিন্তু এখন আর আমাদের কোনো চিন্তা নেই। মালা জঙ্গল থেকে এক কথা বলা সোনার হাড়ি পেয়েছে, ওই আমাদের সব ঠিক করে দেবে। কি বললে? কথা বলা সোনার হাড়ি? সে আবার কি জিনিস? সোনার হাড়ি কোত্থেকে এলো? না না, ও কিছু না, মুখ ফসকে বেরিয়ে গেছে, তোমরা ওসব নিয়ে ভেবো না। কি বলছিলি বল না রে কবিতা, আমাদের কাছে আবার কথা লুকোনো কিসের? অর্ধেক কথা লুকিয়ে রাখলে কিন্তু অমঙ্গল হয়। মালার বাবা বারণ করেছিল কাউকে বলতে, তবুও শোনো, মালা একটা অদ্ভুত সোনার হাড়ি পেয়েছে। ওর কাছে যা চাওয়া যায় ও তাই হাজির করে দেয়, আমাদের সব অভাবই দূর করবে। তবে কি তোরা ওটা বিক্রি করে ধনী হওয়ার কথা ভাবছিস? সোনার হাড়ি তো অনেক দামি জিনিস হবে। না না, বিক্রি কেন করব? ওর কাছে চাইলে ও সব দেয়। কাল রাতে আমাদের রাজভোগ খাইয়েছে, এখন আমাদের আর কোনো চিন্তা নেই। সোনার হাড়ি, এই সুযোগ, যে কোনো ভাবে ওই হাড়িটা আমাকে হাতাতে হবে। আমি জানি বেটা হরি কি ভাবছে। ওর মাথায় নিশ্চয়ই চুরির ফন্দি ঘুরছে, কিন্তু হরির আগে ওই হাড়িটা আমিই নেব। বাবা, আমাদের তো এখন সোনার হাড়ি আছে, কিন্তু এইভাবে বসে বসে দিন কাটালে তো আমরা অলস হয়ে যাব। আমি চাই না আমরা কাজ ছেড়ে দিয়ে অলস হয়ে বসে থাকি। ঠিকই বলেছিস মা, পরিশ্রম ছাড়া মানুষের সম্মান থাকে না। তাই এখন কি করা যায় বলতো? তোর মাথায় কি কোনো বুদ্ধি আছে? উম, আমরা হাড়ির কাছ থেকে কিছু টাকা নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারি। তাতে আমাদের কাজের একটা ব্যবস্থা হবে, আবার মানুষের কাছেও হাত পাততে হবে না। কথাটা তুই একদম ঠিক বলেছিস মা। নিজের পায়ে দাঁড়ানোর চেয়ে বড় সুখ আর নেই। কবিতা, হাঁড়িটা একবার এদিকে আনো তো দেখি, একবার চেষ্টা করে দেখি। এসব কষ্ট করে কি হবে শুনি? হাড়ি তো আমাদের সব দিচ্ছেই, বসে বসে যখন যা চাইছি পাচ্ছি, তখন আবার খাটাখাটনির দরকার কি? হ্যাঁ, এ কি বলছো কবিতা? তুমি কিন্তু দিনে দিনে বড্ড লোভী হয়ে যাচ্ছ। বসে বসে খাওয়ার অভ্যাস কিন্তু একদম ভালো না, এতে মানুষের বুদ্ধি লোপ পায়। লোভের কি দেখলে তুমি? আমাদের তো এখন রাজ কপাল, শুধু শুধু কপালের ঘাম ঝরিয়ে খাটতে যাওয়ার কোনো মানেই হয় না। তুমি বুঝতে পারছো না কবিতা, এই হাঁড়ি তো আমাদের সহায়, কিন্তু আমাদের পরিশ্রমী আসল সম্পদ। হাঁড়ি টাকা দাও, আমি আজই ব্যবসার জন্য কিছু চাইবো। ওই সোনার হাঁড়িটা যে কোনো ভাবেই হোক হাতাতে হবে। হরি বেটাকেও আমি চিনি, ও নিশ্চয়ই ওটা একাই হাতানোর ধান্দা করছে। রাত অনেক হয়ে গেছে, আমি একা মহিলা মানুষ কি করি? এক কাজ করলে কেমন হয়, হরির সাথে হাত মিলিয়ে আগে হাঁড়িটা নিয়ে আসি, তারপর বুদ্ধি করে ওটা আমি একাই হাতাবো। যেই ভাবা সেই কাজ। মিনতি রাতের অন্ধকারে একটা হারিকেন হাতে হরির বাড়ি গিয়ে পৌঁছায়। এ কি মিনতি দি, এত রাতে তুমি আবার দৌড় গোড়ায়? কোনো বিপদ হয়েছে নাকি আবার? বিপদ না রে হরি, লাভের কথা বলতে এসেছি। বাইরে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, ঘরে যেতে দে আগে। বলো তো দিদি, কি এমন জরুরি কথা যে রাত দুপুরে আসতে হলো? আমি তো ঘুমোনোর তোড়জোড় করছিলাম। সকালে তো সবই শুনলি কবিতার মুখে। চল, হিংসে না করে আমরা দুজন মিলে হাড়িটা নিয়ে আসি, ওটা এখন আমাদের ভাগ্য ফেরাবে। আমি জানি তুইও চুরির চিন্তা করছিস। এই মহিলার মনের কথা জানলো কিভাবে? যাক, কথা বলে দেখি। সে কি দিদি, তুমি তো মহিলা মানুষ, তোমাকে নিয়ে আমি চুরি করতে যাব, যদি ধরা পড়ে যায় তবে তোমাদের মান সম্মান কিছুই থাকবে না। কিচ্ছু হবে না রে হরি, দুজনে একসাথে থাকলে কাজটা সহজ হবে। আমি পাহারা দেব, আর তুই হাড়িটা নিয়ে আসবি, কেউ টেরই পাবে না। মনের কথা যখন জানতেই পেরে গেছো, তবে চলো এখনই বেরিয়ে পড়ি।
দূর চাই, এই আপদটা আবার রাস্তার মাঝে বসে আছে কেন? জলে না থেকে ড্যাঙায় উঠে বসে আছে। আপদ একটা, যা জলে গিয়ে মর। উফ, এই মানুষগুলো বড়ই নিষ্ঠুর। এরা মালার কথা বলা সোনার হাড়ি চুরি করতে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি এখন কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না মালা নিজে আমার কাছে সাহায্য চাইছে, ততক্ষণ আমি এদের বাধা দিতে পারি না। হায় রে মানুষ, লোভ এদের অন্ধ করে দিয়েছে। হরি আর মিনতি অতি সাবধানে কানাইয়ের বাড়িতে ঢোকে। সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে তারা কথা বলার সোনার হাড়িটি চুরি করে সেখান থেকে চম্পট দেয়। মা, ও মা, আমাদের সোনার হাঁড়িটা কই? আমি তো রান্নাঘরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দেখছি না। কি বলছিস রে তুই? হাড়ি তো আমি কাল রাতেই রান্নাঘরে ভালো মতো রেখেছিলাম। কোথায় যাবে? ঘর থেকে তো আর ওটা হেঁটে চলে যাবে না। এই নিশ্চয়ই তোর মায়ের কাজ। আমি আগেই বলেছিলাম পেটে কথা রাখতে। ও নিশ্চয়ই কারোর সামনে হাঁড়ির কথা গল্প করেছে। হ্যাঁ গো, আমি বুঝতে পারিনি। কাল পুকুর ঘাটে জল নিতে গিয়ে হরি আর মিনতি দিদির সামনে সব বলে ফেলেছিলাম। দেখেছিস দেখেছিস, সব শেষ হয়ে গেল। আমি জানতাম তুমি কথা লুকিয়ে রাখতে পারবে না। এখন কি হবে আমাদের? কপালটাই যে পোড়া। বাবা, হরি কাকু আর মিনতি কাকি কি তাহলে হাঁড়িটা নিয়ে গেছে? ওরা কি আমাদের ওটা ফেরত দেবে না? হরি তো মহাজনের খাস লোক। ও বড় ভয়ঙ্কর আর ধূর্ত মানুষ। ওদের সাথে আমাদের মতো গরিব মানুষরা লড়াই করে পারবে না রে মা। এখন তবে কি হবে বাবা? আমাদের সব কষ্ট কি আবার ফিরে আসবে? মহাজন তো কালই ভিটে দখল করতে আসবে। ওদের কাছ থেকে হাঁড়ি ফিরিয়ে আনা খুব কঠিন। তবুও আমি একবার চেষ্টা করে দেখি, গিয়ে দেখি ওরা কি বলে। মিনতি দিদি, দোহাই তোমার, আমাদের সোনার হাঁড়িটা দয়া করে ফিরিয়ে দাও। কবিতা কাল পুকুর ঘাটে তোমাদের কাছে সব বলে ফেলেছিল। আমি জানি ওটা তোমরাই নিয়েছো। এ কি অলক্ষণে কথা রে কানাই? সোনার হাড়ি আবার কি? আমি তো জন্মেও এমন কথা শুনিনি। অভাবে চোটে তুই কি পাগল হয়ে গেলি নাকি? মিথ্যে বলো না দিদি, তোমরা ছাড়া এই খবর আর কেউ জানতো না। ওটা না থাকলে মহাজন কাল আমাদের ভিটে মাটি সব কেড়ে নেবে। দয়া করো দিদি। দেখ কানাই, মেজাজ গরম করিস না। চোর অপবাদ দিবি না একদম। তোর হাড়ি আমি দেখিনি, তুই বরং হরির কাছে গিয়ে দেখ ও কিছু জানে কি না। কি ব্যাপার কানাই যে? তা আমার বাড়িতে কি মনে করি? এদিকে তো আসোই না। হরিদা, মিনতি দিদি তো কিছুই বলছে না। তুমি তো অন্তত বোঝো। আমাদের সোনার হাঁড়িটা দিয়ে দাও ভাই। ওটা আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। তোর সাহস তো কম না কানাই? বিনা প্রমাণে আমাদের মতো ভালো মানুষকে চোর বলছিস? নিজে সামলাতে পারিসনি, এখন এসে আমাদের উপর দোষ চাপাচ্ছিস। হরিদা, তোমাদের পায়ে ধরছি। ওটা ছাড়া আমাদের পথে বসতে হবে। মহাজন 10 দিনের সময় দিয়েছিল, কালই সেই শেষ দিন। দয়া করো। অনেক সহ্য করেছি, আর না। তুই গ্রামের মানুষকে মিথ্যে হয়রানি করছিস। দাঁড়া দাঁড়া, আজই তোকে বিচার বসাবো আমি। চোর অপবাদ দেওয়ার মজা তোকে আমি বুঝিয়ে দেব। কি রে কানাই, তোর তো সাহস কম না? অভাবের তাড়নায় কি মাথাটা একেবারে গেছে? আমার সবচেয়ে বিশ্বস্ত লোক হরি আর মিনতিকে তুই চোরের অপবাদ দিয়ে অপমান করেছিস। দেখুন মহাজন মশাই, আমরা বিপদে পড়ে ওর পাশে দাঁড়িয়েছি, আর ও আমাদেরই চোর বলছে। এভাবে বিনা প্রমাণে আমাদের অপমান করার বিচার আপনাকে করতেই হবে। এই যে আপনারাই বলুন, আপনারা কি কোনোদিন মিনতি বা হরিকে চুরি করতে দেখেছেন? আরে না না মহাজন মশাই, ওরা তো খুব ভালো মানুষ। কানাই হয়তো ভুল বলছে। কানাই আজ এদের অপবাদ দিয়েছে, কাল আপনাদেরও দেবে। এই মিথ্যেবাদীকে আমি আজ কঠিন শাস্তি দেব। ওকে আজ গ্রাম ছাড়া করতে হবে। ও মহাজন মশাই, লোকটা বিপদে পড়ে পাগল হয়ে গেছে। এবারের মতো ওকে ছেড়ে দিন। এরপর যদি আবারও এমন করে, তখন না হয় আপনি যা খুশি শাস্তি দেবেন।
ঠিক আছে, আপনাদের কথা এবারের মতো ওকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস কানাই, কালই আমার টাকা ফেরত দেওয়ার শেষ দিন। যদি কাল টাকা না পায় তবে তোর এই ভিটে মাটি সব আমি দখল করে নেব। মহাজন মশাই, এত বড় অন্যায় করবেন না আমার সাথে। আমার সোনার হাঁড়িটা চুরি হয়ে গেছে বলে আজ আমি নিঃস্ব। দয়া করে একটু সময় দিন। কি গো বন্ধু, এই অন্ধকারে একা একা খালের ধারে বসে আছো যে, মনটা কি খুব খারাপ? তুমি সেই রূপকথার ব্যাঙ না? তুমি এখনো এখানে? আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার দেশে ফিরে গেছো। আমি কালই ফিরে যাব বন্ধু। যাওয়ার আগে তোমার সাথে শেষবার দেখা করতেই এখানে এসেছি। আসলে আমি তোমার বাড়ি চিনি না তো, তাই এই জলাশয়ে তোমার অপেক্ষায় ছিলাম। আমাদের তো এখন খুব বিপদ। বাবা আহত হয়ে বিছানায় পড়ে আছে। মহাজন বাবাকে খুব মেরেছে। আমি সব জানি। ওই হরিনামের লোকটা কাল রাতে আমার ওপর পা দিয়েছিল আর লাথি মেরে আমাকে এই জলে ফেলে দিয়েছিল। ওরাই তোমার কথা বলা সোনার হাড়িটা চুরি করেছে। আমি জানতাম ওরাই নিয়েছে, কিন্তু এখন আর কি করার আছে বলো? কাল মহাজনের টাকা দেওয়ার শেষ দিন। বাবা অসুস্থ, আমাদের কোনো উপায় নেই। তুমি কি চাও আমি তোমাকে কোনোভাবে সাহায্য করি? তুমি চাইলে আমি সব ঠিক করে দিতে পারি। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? হ্যাঁ বন্ধু, অবশ্যই পারবো। রূপকথার ব্যাঙ বন্ধুদের কখনো একা ফেলে যায় না। আমায় বলো তুমি ঠিক কি চাও? আমি শুধু চাই ওই হাঁড়িটা যেন আর ওই চোরদের কাছে না থাকে। ওটা আমাদের কাছে ফিরিয়ে দাও, যাতে বাবার সম্মান বাঁচে আর আমরা ভিটেটা ফিরে পাই। ঠিক আছে বন্ধু, তাই হবে। আজ রাতেই চোরেরা তাদের পাওনা সাজা পাবে। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও, সব ঠিক হয়ে যাবে। এখন ওখানে দাঁড়িয়ে থেকে কি হবে গিন্নি? শুধু শুধু মেয়েটাকে বকো তুমি। বেচারি ছোট মানুষ, অত কি আর সব বোঝে? আমি কি ওসব কথা মন থেকে বলি নাকি? পেটে খিদে আর মাথার উপর উচ্ছেদের ভয় থাকলে মানুষের মাথা ঠিক থাকে? ও তো মায়ের মনের কথা বোঝে না। ওই তো ওই তো মালা আসছে মনে হয়। মালা, তুই কি সত্যি আমার মনের কথা বুঝিস না রে মা? আমি কি তোকে ওসব কথা মন থেকে বলি? রাগ করে কত কি বলে ফেলি। তুই কি জানিস না তোর মা তোকে কত ভালোবাসে? আমি সব বুঝি মা, কিন্তু আমার মনটা তো বড্ড নরম। তোমাদের কষ্ট দেখলে আমার খুব লাগে, তাই তো রাগ করে চলে গিয়েছিলাম। জানো বাবা, আমাদের হাঁড়িটা মিনতি কাকি আর হরি কাকুই চুরি করেছে। সে তো আমরাও জানি রে মা, কিন্তু কেউ তো সেটা মানবে না। ওরা গ্রামের প্রভাবশালী লোক, আর মহাজনদের পক্ষে। আমাদের কথা কে শুনবে? কেউ না মানলে কি হবে? দেখবে হাঁড়ি ঠিক আমাদের কাছেই ফিরে আসবে। কি করে হবে মা? চোর কি কোনোদিন স্বেচ্ছায় চুরি করা জিনিস ফেরত দেয়? মা, যেদিন আমি ওই হাঁড়িটা পেয়েছিলাম সেদিন এক ব্যাঙের সাথেও আমার দেখা হয়েছিল। আজও খালের ধারে তার সাথে আমার দেখা হয়েছে। সে আমায় কথা দিয়েছে সে আমাদের হাঁড়ি আমাদের কাছেই ফিরিয়ে দেবে। এ তো সব রূপকথার গল্পের মতো মনে হচ্ছে রে মা। বাস্তবিকে আর এসব হয়? একটা ব্যাংক কিভাবে হাঁড়ি ফিরিয়ে আনবে? রূপকথার মতোই, কিন্তু এই সব সত্যি বাবা। তুমি দেখো, এবার সব ঠিক হয়ে যাবে। আমাদের আর পথে বসতে হবে না। কই রে হরি, হাড়িটা তো সেই কবে চুরি করে আনলাম। এবার বের কর দেখি দেখি ওটা আমাদের কি কি দিতে পারে। আর সহ্য হচ্ছে না। আজ কিছু মুহূর্তে একে বিদায় করতে হবে। এই হাড়ি শুধু আমার, এর ভাগ আমি কাউকে দেব না। হ্যাঁ, এই তো বের করে আনছি মিনতি দি। একটু দাঁড়াও, এই বাক্স থেকে নিয়ে আসি। হাড়িটা একবারও বের করে আনুক,
যেভাবেই হোক আজ এই হাড়ি আমি নিজের করে নেব। হরিকে ওটা আমি কোনোভাবেই নিতে দেব না, ওটা শুধু আমার হবে। এই হাড়ি আমাদের অনেকগুলো সোনার মোহর দে, এই আমাদের ঝটপট অনেক ধনী করে দে তো দেখি। পাপির দল, মোহর নিবি? দাঁড়া, তোদের দিচ্ছি মোহর। অসহায় কানাইকে তোরা অপদস্থ করেছিস, তার শাস্তি নিবি না? তোদের লোভের আজ উচিত শিক্ষা হবে। এই কথা বলতেই হাড়ির ভেতর থেকে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বড় বড় ব্যাঙ বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই ঘর ব্যাঙে ভরে গেল। কিছু ব্যাঙ লাফিয়ে তাদের শরীরে উঠে পড়লো। ও মা গো, আমার ব্যাঙে খুব ভয় লাগে। ওরে হরি, এগুলোকে সরা, এগুলো কোত্থেকে আসছে? ঘরে যে ব্যাঙে ছেয়ে গেল। আমি নিজে তো এদের সাথে পারছি না মিনতি দি, এ কি বিপদ! ব্যাঙগুলো যে আমাদের কামড়াতে আসছে। পালাও পালাও, এখান থেকে পালাও, দূর দূর! কি সব বলছি, নিজে বাঁচলে বাপের নাম। ব্যাঙগুলো হরি আর মিনতিকে তাড়া করতে থাকে। তারা ভয়ে ঘর থেকে বেরিয়ে গ্রামের পথে দৌড়ে পালায়। অন্যদিকে হরির ঘর খালি হয়ে যায়। চলো হারি ভাই, আমরা এখন মালার বাড়ি যাই। ও যে তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। আমাদের বন্ধুর কাছেই এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। ছোট বন্ধু মালা, দেখো আমরা ফিরে এসেছি। লোভী চোরদের উচিত শিক্ষা দিয়ে আমরা আবার তোমার কাছে ফিরে এলাম। আমি জানতাম তোমরা ঠিক ফিরে আসবে। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না, কেউ আর আমার বাবাকে অপমান করতে পারবে না। আমরা তোমাদের সাহায্য নিয়ে সারা জীবন সুখে থাকবো। না মা, অনেক হয়েছে। আমি আর এই জাদুর হাড়ির সাহায্য নিতে চাই না। আমি বুঝতে পেরেছি বিনা পরিশ্রমে কিছু পাওয়ার আশা মানুষের মনে শুধু লোভ জাগায় আর আমাদের অলস করে দেয়। এ কি বলছো কানাই? আমি তো তোমাদের সাহায্য করতে চাই, তোমরা তো আমাকে জোর করে কিছু করতে চাইছো না। তোমরা তোমাদের রূপকথার জগতে ফিরে যাও। আমি নিজের চেষ্টায় মহাজনের টাকা জোগাড় করব, আগের চেয়েও বেশি পরিশ্রম করব। পরিবারকে অন্যের অভাব আমি হতে দেব না মা, কিন্তু সেটা হবে আমার ঘামের উপার্জন। সে সময় কবিতা একটা লাল পুঁটলিতে দুটো সোনার বালা নিয়ে কানাইয়ের সামনে আসে। ওগো, তোমাকে একা এত ভাবতে হবে না। এই নাও, আমার কাছে কিছু গয়না লুকানো ছিল, বিয়ের সময় তোমার মা আমায় দিয়েছিলেন। এগুলোই না হয় বন্ধক রেখে মহাজনের টাকা শোধ করো। বাকি টাকা দিয়ে নতুন করে কিছু একটা শুরু করো। দেখেছো হারি ভাই, আজ আমার জন্য অন্য কারো জাদুর দরকার নেই। আমার ঘরে আমাকে সাহায্য করার মতো মানুষ আছে। আমার স্ত্রী আর আমার মেয়ে আমার আসল সম্পদ। যাদের তোমাদের মতন বাবা মা আছে তাদের কোনো দুঃখ থাকতে পারে না। আমি আজ খুব খুশি যে আমার মা এত ত্যাগী আর বাবা এত আত্মবিশ্বাসী। কানাই, আমি বুঝলাম তোমরা আর পরনির্ভরশীল হতে চাও না, কিন্তু কবিতার এই ত্যাগ আর তোমার আত্মবিশ্বাস দেখে আমার চোখে জল চলে এসেছে। আমি তোমাদের উপর খুশি হয়ে মাত্র একটা সোনার মোহর দিতে চাই, এটা তোমরা না করতে পারবে না। হ্যাঁ কানাই, এটা রাখো। এটা দিয়ে মহাজনের দেনা শোধ করো। কবিতার গয়না বিক্রি করার আর প্রয়োজন পড়বে না। এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট একটা উপহার। তোমরা যখন এত করে বলছো তবে এটা আমি রাখলাম। তবে কখনো বড় হতে পারলে অবশ্যই এটা আবার তোমাদের ফেরত দেব, কথা দিলাম। ভালো লাগলো। আর শোনো, কখনো মহাজনের থেকে ধার নিও না। ওরা অভাবের সুযোগ নিয়ে তাদের আরো অভাবী করে দেয়। আমরা এখন আসি। আমিও বুঝতে পেরেছি, অভাবের তাড়নায় আমি অনেক রাগ দেখিয়ে ফেলেছি। আমি কথা দিচ্ছি, আমাদের এই পরিবার গ্রামের সব থেকে সুখী পরিবার হবে। এই তো আমার লক্ষ্মী মা। তুমিও কিন্তু খুব লক্ষ্মী মেয়ে। কে কথা বললো? ও, বুঝতে পেরেছি, তুমি এখনো যাওনি। তুমি যে আমার কথা বলা সোনার হাড়ি গো।